গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার। তোমরা এখন পাচ্ছ আপকামিং এনএম জিএনএম পরীক্ষার জন্য একটি সায়েন্সের প্র্যাকটিস ক্লাস। তো ইতিমধ্যে আমরা 5টি প্র্যাকটিস ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে প্র্যাকটিস ক্লাস নাম্বার 6। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাসগুলো আমরা করাচ্ছি ফ্রি ক্লাস তোমরা পাবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে। প্রত্যেক ক্লাসের লিংক এবং নোটিফিকেশন তোমরা দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রামে পাবে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এখানে পেড কোর্স অপশনে গেলেই তোমরা টোটাল কোর্সগুলো দেখতে পাবে। তো আমাদের নতুন যে ব্যাচ আছে এনএম জিএনএম পরীক্ষার জন্য 2026-এর জন্য নতুন ফাউন্ডেশন ব্যাচ, এটা কিন্তু করানো হচ্ছে, যেখানে সমস্ত বিষয় তোমরা সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে, বিষয় ভিত্তিক মক টেস্ট, প্রতিটি ক্লাসে পিডিএফ নোট এবং তোমরা এখানে পাচ্ছ লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, সব রকম ক্লাস ফ্যাসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে। একটা ক্লাস হয়তো তুমি দেখতে পারলে না, পরে সেটা রেকর্ড দেখে নিতে পারবে। এছাড়া আমাদের অনেক ব্যাচ কিন্তু আমরা অলরেডি করাচ্ছি, এনএম জিএনএম এর নতুন ব্যাচ কিন্তু এটা। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের এনএম জিএনএম পরীক্ষায় যে সিলেবাস থাকে, বেসিক্যালি কোন সাবজেক্টে কত নাম্বার সেটা এখানে লেখা আছে। 115 নাম্বার একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টার সময় এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন গুলো কিন্তু থাকে। তো একটু খাটলে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে এই পরীক্ষায়। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম ফিজিক্যাল সায়েন্স থেকে। ফিজিক্যাল সায়েন্স থেকে কয়েকদিন আগে একটা ক্লাস করানো হয়েছিল, ক্লাস নাম্বার 4 দেখবে, তারপর থেকে এটা আমরা আলোচনা করব। তো এখানে আমরা কোশ্চেন নাম্বার 17-18টা গিয়েছিলাম, তারপর থেকে আজকে শুরু হবে। দেখো এই কোশ্চেন গুলো আমাদের করানো হয়েছিল, আমি জাস্ট চলে যাচ্ছি সেই জায়গা থেকে যেখান থেকে আমাদের এই ক্লাস এন্ড হয়েছিল। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো আমরা এখানে চলে যাব যে কোশ্চেন এন্ড হয়েছিল। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করব যে লেন্সের ফোকাল দৈর্ঘ্য ঋণাত্মক হলে সেটা কোন লেন্স হয়। এই কোশ্চেনটা করানো হয়েছিল। তোমরা যারা ক্লাসে ছিলে বা যারা ছিলে না, আগের ক্লাসটা দেখতে হবে, যারা ছিলেন আগের ক্লাস দেখবে এবং তারপর থেকে আমরা শুরু করলাম। লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি ঋণাত্মক হয় অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে সেটা আমরা চশমায় যে নেগেটিভ পাওয়ার বলে থাকি, সেটা কোন চশমা? যাদের মায়োপিয়া হয়, দূরে ঝাপসা দেখে, অবতল লেন্স থাকে, তাদের চশমার ক্ষেত্রে পাওয়ারটা আমরা নেগেটিভ বলে থাকি, মাইনাস পাওয়ার। এই কোশ্চেনটাও আলোচনা সম্ভবত হয়েছিল যে বয়েলের সূত্রের পিভি ইকুয়াল টু ধ্রুবক থেকে আমরা এখানে কোন অপশনটা বলতে পারবো যে পিভি ইকুয়াল টু ধ্রুবক যদি তাপমাত্রা ধ্রুবক থাকে, চাপ ধ্রুবক থাকে, আয়তন ধ্রুবক থাকে, নাকি শক্তি ধ্রুবক থাকে। উত্তর কি হবে? তাপমাত্রা এবং আমরা বলেছিলাম যে ভর, এই দুটো স্থির থাকতে হবে, অর্থাৎ ধ্রুবক থাকতে হবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র কি পাচ্ছ? চার্লসের সূত্রে তুমি কি পাচ্ছ? প্রত্যেকে বলবে। চার্লসের সূত্রে তুমি কি পাচ্ছ? এখানে উষ্ণতার সঙ্গে আয়তন সমানুপাতিক, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। এখান থেকে তুমি পাচ্ছ যে ধ্রুবক থাকে, চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে অর্থাৎ স্থির থাকবে, এটা হচ্ছে তোমার 1 নাম্বার ভর আর হচ্ছে চাপ। চাপ এবং ভর এই দুটো স্থির থাকে বা ধ্রুবক থাকে। শব্দের তীব্রতা কিসের উপর নির্ভর করে, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। তাহলে এটা কিন্তু আমরা একটা লাইফ সায়েন্স ক্লাস নিয়েছি, তারপরে এই ক্লাসটা করানো হচ্ছে ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু আমরা প্র্যাকটিস করছি। শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি নির্ভর করে কিসের উপরে? কম্পাঙ্ক, বিস্তার, তরঙ্গদৈর্ঘ্য, বেগ। একটা তরঙ্গের বিস্তার মানে কি? ধরো এই একটা ফ্রিকোয়েন্সি,
আমরা এইভাবে এইভাবে আপ ডাউন করাচ্ছি, ঠিক আছে, এইভাবে ধরো কমছে, আবার এরকম একটা গ্রাফ সাউন্ড ওয়েভ এরকম আমরা পাই, যেটা দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়। শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা তোমরা প্রত্যেকে জানো। এবং এটা একটা স্থিতিস্থাপক তরঙ্গ, কারণ শব্দ চলতে গেলে জড় মাধ্যমের প্রয়োজন হয়, হতে হবে কঠিন, গ্যাস, তরল, যে কোনো একটা হতে হবে। শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। তো এখানে এই একটা তরঙ্গের বিস্তার বলতে কি বোঝায়, কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে একটা তরঙ্গের, একটা তরঙ্গ 1 সেকেন্ডে কোন কম্পনশীল বস্তু থেকে আমরা তরঙ্গ পেতে পারি। তো কম্পন কতবার হচ্ছে 1 সেকেন্ডে, পূর্ণ কম্পন যে কতবার হচ্ছে সেটাকে বলা হয় ওই তরঙ্গের কম্পাঙ্ক। অর্থাৎ 1 সেকেন্ডে তরঙ্গ ঠিক কতবার পূর্ণ কম্পন হয় সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। বিস্তার কাকে বলি? বিস্তার হচ্ছে এখানে এই যে ওয়েভটা, এই যে তরঙ্গটা, এই যে আপ ডাউন করছে, এটা সর্বোচ্চ কতটা করছে, এই, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় বিস্তার। এই বিস্তার যত বাড়বে, ইন্টেন্সিটি বা তীব্রতা তত বাড়ে। এখানে সঠিক উত্তর হবে বিস্তার। তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ কত বড় সেটার উপর ইন্টেন্সিটি নির্ভর করে না। ইন্টেন্সিটি বা তীব্রতা নির্ভর করে শব্দের বিস্তার কত, শব্দ তরঙ্গের বিস্তারটা কত, এই কতটা আপ ডাউন করছে, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড বা বিস্তার। তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ এবং বেগ এখানে নির্ভর করে না। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি যে বিস্তারের সঙ্গে তীব্রতা নির্ভর করে। তীব্রতা বা ইন্টেন্সিটির একক কি? শব্দের তীব্রতাকে আর এক নামে বলা হয় প্রাবল্য। প্রাবল্য এর একক কি? একক হচ্ছে ডেসিবেল। শব্দের তীব্রতার একক কি? একক হচ্ছে ডেসিবেল। ডেসিবেলকে আমরা স্মল ডি ক্যাপিটাল বি দিয়ে লিখি। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল তিনি কি আবিষ্কার করে বলতো? তো তার নামে কিন্তু টেলিফোন আবিষ্কার করে, তার নামে কিন্তু এই বেল। এক বেল মানে, এক ডেসিবেল মানে, এক ডেসিবেল মানে 0.1 বেল। ডেসিবেল এককটি হচ্ছে শব্দের প্রাবল্যের একক বা তীব্রতার একক। অর্থাৎ প্রাবল্যটা কি? আমি যদি জোরে কথা বলি যে বলো এই কোশ্চেনটার উত্তর কি হবে, জোরে বললাম। এবার যদি আস্তে বলি যে বলো এই কোশ্চেনটার উত্তর কেমন হবে, এই যে ভয়েসটা একবার জোরে বলছি, আস্তে বলছি, এটা হচ্ছে বিস্তার। এটার উপরে ডিপেন্ড করে আমরা আস্তে কথা বলছি না জোরে কথা বলছি। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যায়, লঘু থেকে ঘন মাধ্যমে যায়, সোজা যায়। অপশন ডি, প্রতিফলন যখন হয় না। দেখো আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কি? একটা আলোর চ্যাপ্টার তুমি দেখবে একটা কথা আছে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আলোক রশ্মি যখন, ধরো এটা বায়ু মাধ্যম আর ধরো এটা কাঁচ, এইভাবে লাইটটা ফেলা হচ্ছে। আলোক রশ্মি এমন একটা অ্যাঙ্গেলে আপতিত হলো যে আলোটা এই মাধ্যমে গেল না, সে গেল এইভাবে, সে মাধ্যমের বিভেদ তল বরাবর পাস করলো। অর্থাৎ এই আলোটা এইভাবে পাস করলো, তখন এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। ঠিক আছে, এবার আলোক রশ্মি, আমি বিষয়গুলো একটু ডিসকাস করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হলে কি এই বিষয়টা তোমার মনে থাকবে। আলোক রশ্মি যদি এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে পার করে ফেলা হয়, অর্থাৎ আপতন কোণটা যদি, আপতন কোণ সংকট কোণের থেকে যদি বড় হয়, তখন আলোক রশ্মি এই বায়ু মাধ্যমে আর যাবে না, আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে। এটাকে বলা হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। শর্ত, প্রথম শর্ত হচ্ছে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন।
অর্থাৎ কাঁচ এটা হচ্ছে, এখানে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি আমরা ঘন মাধ্যম। ঘন অর্থাৎ পুরু মাধ্যম। আর বায়ু এটা হালকা মাধ্যম বা লঘু মাধ্যম। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হওয়ার শর্তটাও এটা, সংকট কোণ যেটা হবে তার থেকে বেশি কোণে আপতিত হতে হবে, তাহলে আমরা এই আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখতে পাবো। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে আসি। ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর, যেখানে আর নির্ভর করে কিসের উপর? ওহমের সূত্র, একটা পরিবাহীর ভোল্টেজ যত বাড়াবে প্রবাহ মাত্রা তত বাড়বে। অর্থাৎ আমরা বিভব পার্থক্য যত বাড়ানো হবে তড়িৎ ফ্লোটা তত ভালো হবে, বেশি হবে। ভি প্রপোর্শনাল টু আই থেকে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু আই আর, যেখানে আরটা বলছি একটা ধ্রুবক। ধ্রুবক এটাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স, এই আরটাকে বলা হয় রোধ। এটা হচ্ছে ওহমের সূত্র। এবার বলছে এই আর আবার কিসের উপর ডিপেন্ড করে? একটা সূত্র আছে, আর প্রপোর্শনাল টু এল বাই এ, এই সূত্রটা মাথায় রাখবে। আর প্রপোর্শনাল টু এল বাই এ, এলটা কি? ধরো একটা সরু তার, একটা ছোট তার, একটা বড় তার। রোধটাকে আমরা কি বলি বলতো? রোধ হচ্ছে একটা বাধা। রোধ হচ্ছে একটা বাধা। তুমি রাস্তা দিয়ে চলছো, চলার পথে যে বাধাটা পাচ্ছ সেটাকে বলা হবে রোধ। কারেন্ট যেতে যেতে যে বাধা পায় ভিতরে, তার দিয়ে যাচ্ছ, ওই তারের মধ্যে যে বাধাটা থাকে সেটাকে বলা হয় তারের রোধ বা রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো এই রোধটা ডিপেন্ড করে কিসের উপরে? ভোল্টেজের উপরে নয়, কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহের উপর নয়, পরিবাহকের প্রকৃতি বা দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। যারা অপশন সি করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। যদি তারটা ছোট হয়, ধরো রাস্তাটা তোমার এতটুকু আর একটা রাস্তা বড় রাস্তা, ঠিক আছে, তাহলে বেশি বাধা পাবে কোথায়? রাস্তা যত বেশি হবে বাধাটা তত বেশি হবে। এটা একটা পয়েন্ট, তারের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে। আর একটা হচ্ছে তারের প্রকৃতি, তারটা কিসের? অ্যালুমিনিয়ামের তার, লোহার তার, তামার তার, নাকি কিসের তার? সব থেকে ভালো তড়িৎ পরিবহন করে রূপ বা সিলভার। তারপর আমরা অ্যালুমিনিয়াম পাবো, তামা পাবো, এইগুলো আছে। তাহলে যে তার কোয়ালিটি যেমন তার উপর ডিপেন্ড করবে। আর একটা পয়েন্ট হচ্ছে তারটা সরু না মোটা। ধরো এই একটা তার, এর উপর ডিপেন্ড করে। বলা হচ্ছে আর ইকুয়াল টু রোধ, এটা ডিপেন্ড করছে এল বাই এ, এটা উপর এবং তারের প্রকৃতির উপরে। এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য, এখানে এল হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই প্রস্থচ্ছেদ যত মোটা হবে, প্রস্থচ্ছেদ মানে এটা, এটা প্রস্থচ্ছেদ কতটা মোটা, যত প্রস্থচ্ছেদ বাড়বে বাধা তত কমবে। রাস্তা যত চড়া হবে আমাদের যেতে তত সুবিধা হবে, বাধা তত কম হবে। ঠিক আছে? রাস্তা যত সরু হবে বাধা তত বেশি হবে। একটা সরু রাস্তায় তুমি বাইক নিয়ে যাচ্ছ, সামনে দিয়ে একটা গাড়ি আসছে, তোমার একটু কষ্ট হচ্ছে পাস করতে। আর যদি রাস্তা চওড়া হয় যেতে সুবিধা হবে। তো কারেন্টেরও তাই, রাস্তা যদি চওড়া হয়, তারটা যদি মোটা হয় বাধা তত কম হবে। তাহলে এই বাধা, সেটাকে আমরা বলছি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা যত বেশি হবে তত রোধটা কম হবে। আর প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ ব্যস্তানুপাতিক, আর আর এর সঙ্গে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। দৈর্ঘ্য যত বেশি হবে তত বাধা বেশি হবে। তাহলে এত কিছু কথা বলার উদ্দেশ্য যে এই বিষয়টা তোমরা ভালো করে বুঝে নাও। চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা, নিউটন, টেসলা ভাগ সেকেন্ড, নাকি জুল? চৌম্বক ক্ষেত্রের একক কি? চৌম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে টেসলা।
এটা হচ্ছে এসআই একক। সিজিএস একক হচ্ছে গাউস। সিজিএস একক হচ্ছে গাউস। কোশ্চেন নাম্বার 22, 100 ডিগ্রি সেন্টিগ্রেড কত কেলভিন? কে মানে এখানে বুঝতে হবে কেলভিন। কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে কত হবে? 373 কেলভিন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন। যদি তোমাকে আমি বলি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 10, 283 কেলভিন। যদি বলি -10 ডিগ্রি মানে কত কেলভিন? 273 মাইনাস 10, 263 কেলভিন। তাহলে বিষয়টা এইভাবে মনে রাখবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 প্লাস 100, 373 কেলভিন। ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের গুণফল কি দেয়? এখানে কোন রাশিটা হবে? গুণফল কি? শক্তি, বেগ, ত্বরণ, কাজ। সঠিক উত্তর কি হবে বলো? প্রত্যেকে যারা কানেক্ট আছো, কোশ্চেন নাম্বার 23 অর্থাৎ 23 ক্লাস কোশ্চেন কিন্তু এখানে না, আমরা ক্লাস শুরু করেছি 16 থেকে। একটা ক্লাস হয়েছিল ক্লাস নাম্বার 4, তারপর এটা সেকেন্ড পার্ট। তরঙ্গ দৈর্ঘ্য, আমরা একটা সূত্র আছে, এটাকে যদি ল্যামডা বলি, কম্পাঙ্ককে যদি আমরা এন বলি, তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু এন ল্যামডা। এখানে ভিটা হচ্ছে তরঙ্গের বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই সূত্রটা তোমরা খেয়াল রাখবে। এই সূত্র থেকে কিন্তু গত বছর একটা কোশ্চেন এসেছিল, তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক বার করতে দিতে পারে, বা তরঙ্গের বেগ কত বার করতে দিতে পারে, বা দৈর্ঘ্য কতটা বার করতে দিতে পারে। ভি ইকুয়াল টু এন ল্যামডা, এই সূত্রটা তোমরা মাথায় রাখবে। এই সূত্র দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এখানে ভিটা হচ্ছে তরঙ্গের বেগ, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 24 বলছে 1 জুল সমান কত আর্ক? 1 জুল সমান কত আর্ক? 10 to the power 5 arc, 10 to the power 7 arc, 10 to the power 3, 10 to the power -7। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে বলবে 1 জুল সমান কত আর্ক। আচ্ছা, জুলের সংজ্ঞা কি? আমরা কার্যের এসআই একক কি জানি? এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, 1 জুল মানে কত আমরা বার করি। 1 জুল মানে কি? কার্য মানে বল ইন্টু সরণ, 1 নিউটন ইন্টু 1 মিটার। কিভাবে বার করছি? অর্থাৎ আমরা জানি কার্য মানে বল ইন্টু সরণ,
তাহলে 1 জুল কার্য মানে 1 নিউটন বল প্রয়োগ করছো এবং সরণ 1 মিটার হবে। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি 1 নিউটন মানে 10⁵ ডাইন, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এটাকে তুমি যদি করো 10⁵ আর এখানে 100 মানে 10 স্কোয়ার, 5 আর 2 7 ডাইন ইন্টু সেন্টিমিটার। ডাইন ইন্টু সেন্টিমিটার মানেই তো আর্ক, এটা মানেই হচ্ছে আর্ক, এটা মানেই তো আর্ক। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 1 জুল মানে 10⁷ আর্ক। 10⁷ মানে কি জানো? 1 পরে 7টা শূন্য মানে 1 কোটি আর্ক। 1 জুল মানে 1 কোটি আর্ক, বোঝা গেল? 1 পরে 7টা শূন্য। একের পরে 7টা শূন্য, যেটাকে আমরা বলছি 10⁷ আর্গ। কাজ শূন্য হবে যখন, কখন কাজ শূন্য হবে? বল যদি শূন্য হয়, সরণ শূন্য হয়, বল সরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়। অপশন ডি সবকটি। কার্য মানে আমরা কি বললাম? বল ইন্টু সরণ। এটাকে যদি ওয়ার্ক ডাব্লিউ লিখি, বল এফ লিখি, এটা যদি এস লিখি, দুটো ভেক্টর রাশি, এটার আমরা ভ্যালু পাই এফ এস কস থিটা। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, দেখবে কার্য মানে এটা। তাহলে এটা বলের উপর ডিপেন্ড করছে, এস হচ্ছে সরণ কতটা ডিপেন্ড করছে, আর এই মধ্যবর্তী কোণ কস থিটা এর উপর ডিপেন্ড করছে। ধরো একটা বস্তুকে তুমি এইদিকে বল প্রয়োগ করেছো, বস্তুটা গেল এইদিকে, এদিকে ডাব্লিউ এদিকে এস, এই মিডিলটা হচ্ছে থিটা। ঠিক আছে? তাহলে তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করবে। বল যদি শূন্য হয় কাজ শূন্য হবে, যদি এফ 0 হয় তাহলে ডাব্লিউ 0 হবে, যদি এস 0 হয় তাহলে ডাব্লিউ 0 হবে, যদি থিটাটা 90 হয় তাহলে cos থিটা cos 90 মানে কি? cos 90 মানে 0 হবে। এই কিন্তু গল্প। বুঝা গেল? তাহলে সবগুলো এখানে সঠিক আছে। কোশ্চেন নাম্বার 26, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল সমান কি হবে? বল ইকুয়ালটা কি? আমরা নিউটনের সূত্রে পাচ্ছি, বলের সংজ্ঞা পাই প্রথম গতিসূত্রে, বলের মান এবং এককটা আমরা বার করতে পারি দ্বিতীয় গতিসূত্র থেকে। দ্বিতীয় সূত্র অনুযায়ী বল ইকুয়াল টু কি হবে? বল মানে ভর ইন্টু ত্বরণ হবে, ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ এটাকে যদি পি লেখো, এটাকে যদি এম লেখো, এটাকে যদি এফ লেখো, পি ইকুয়াল টু এম এফ, বা অনেক সময় ফোর্স এম অ্যাক্সিলারেশনটা এ, এইভাবেও লেখা যায়। যেটা তুমি ধরবে, বলটাকে যদি এফ ক্যাপিটাল এফ ধরতে পারো, ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন, এ লিখতেই পারো, বা যদি এফ ধরতে পারো, পি লেখো, বলটা ধরতে পারো, যেটা খুশি। কিন্তু রাশিটা এটা, বল মানে ভর ইন্টু ত্বরণ। এখানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 27, সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌলটি হলো কি? দেখো এখানে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে।
সায়েন্সে দেখো বিভিন্ন প্রশ্ন, সব পরীক্ষায় সায়েন্স থাকে কম্পিটিটিভ ফিল্ডে, ডাব্লিউবিসি এসছে বা অন্যান্য পরীক্ষায়, সেটা বড় কথা নয়। তো আমাদের এই ধরনের প্রশ্ন আসে। ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন, ইলেকট্রোপজিটিভ হচ্ছে সিজিয়াম। সিজিয়াম, সিএস মানে কি? সিজিয়াম। কোশ্চেন নাম্বার 28, 1 বার সমান নিচের কোনটি? 1 বার নিচের কোনটির সমান? পিএ মানে কি বলতো? পাস্কাল। পাস্কাল কিসের একক? চাপের। গত বছর প্রশ্ন ছিল চাপের এসআই একক কি? পাস্কাল। পাস্কাল এবং বার, বারটাও হচ্ছে চাপের একটা ব্যবহারিক একক। আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি যে 76 সেমি পারদস্তম্ভের চাপ বা 1013 মিলিবার বা 1.013 বার। তো বারটা চাপের একক। তো এর সম্পর্ক কি? 10 to the 6, 5, 4, 7, 10 to the power 5 পাস্কাল, 10 to the power 5 পাস্কাল। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। সোনার আপেক্ষিক গুরুত্ব 19.6 হলে সোনার ঘনত্ব কত? আপেক্ষিক গুরুত্ব মানে কি? কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কিন্তু এর একক নেই, এককবিহীন রাশি। আপেক্ষিক গুরুত্ব মানে বস্তুর ঘনত্ব, কোন একটা বস্তুর ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, এটার অনুপাত। এখন তুমি যদি আপেক্ষিক গুরুত্ব পেয়ে যাচ্ছ 19.6, তাহলে বস্তুর ঘনত্ব কিভাবে বার করব? জলের ঘনত্ব দিয়ে আমরা গুণ করি। জলের ঘনত্ব কত বলতো? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। জলের ঘনত্ব দেখো, এখন জলের ঘনত্ব, তো এটা ম্যাথমেটিক্যালি আমরা যদি করি তাহলে এখানে আমরা 19.6 লিখব কিন্তু জলের ঘনত্ব। জলের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার সিসি সেন্টিমিটার কিউব, এটা তোমার সিজিএস পদ্ধতিতে। কিন্তু এখানে আছে এসআই পদ্ধতি, কেজি পার মিটার কিউব, মানে এসআই পদ্ধতিতে আছে ঘনমিটার, কিলোগ্রাম ভাগ ঘনমিটার। তো এসআই পদ্ধতিতে যখন আসে তো আমাদের সেটাকে এসআই পদ্ধতিতে করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমার সেন্টিমিটার থেকে মিটার যদি ক্যালকুলেশন করো, দেখো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার কিউব মানে তোমার 100 ইন্টু 100 ইন্টু 100, মানে 1 পরে 2 আর 2 4 আর 2 6, 10 to the power 6, 4 5 6 এত সেন্টিমিটার কিউব। 1 পরে 6টা শূন্য। আবার তুমি কেজি করো, যদি 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো কিলোগ্রাম পার মিটার কিউব, এটা তার মানে 1 কিলোগ্রাম মানে 1000, আর এখানে মানে 6টা শূন্য, 3টে শূন্য কাটো, 1/1000। ঠিক আছে? তাহলে এখানে আমরা পাবো বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব ভাগ 1/1000। এখানে অ্যাকচুয়ালি এটা উল্টে যাবে, দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখানে গুণ হয়ে যাবে 1000 দিয়ে। তাহলে সহজভাবে এত কিছু বলার উদ্দেশ্য ক্যালকুলেশনটা তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে? ক্যালকুলেশনটা বোঝানোর স্বার্থে আমি এটা তোমাদের দেখালাম। তাহলে এখানে 1000 দিয়ে গুণ হবে।
ওই কিলোগ্রাম আর মিটার কিউব, এটাকে তুমি কাটাকাটি করলে একের পরে 3টে শূন্য, 1000 দিয়ে গুণ করতে হবে আমাদের আপেক্ষিক গুরুত্ব যদি কেজি পার মিটার কিউব করো। আর যদি সিজিএস এ করো তাহলে 19.6 হয়ে যাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। কোশ্চেন নাম্বার 30, ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন? ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন, উত্তর কি হবে? তোমরা এটা হোমওয়ার্ক করবে। আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা ফ্রি ক্লাস পেতে আমাদের TWS একাডেমি, দা ওয়ে অফ সলিউশন, TWS স্মার্ট এই চ্যানেলগুলো ফলো করো, ক্লাসগুলো করতে থাকো, আশা করি উন্নতি হবে। ক্লাস করতে করতে কিন্তু উন্নতি হবে, এবং ক্লাসগুলো আমি চেষ্টা করি ডিটেলসে করার। দেখো কোশ্চেন তুমি 10টা করলে 100টা করলে ফ্যাক্টর না, কিন্তু 10টা করলে তুমি যদি বুঝে করো 100টা কোশ্চেনের থেকে বেটার হবে। কারণ একটা বিষয় কনসেপচুয়াল থাকে, বিষয় তোমার ফিজিক্সে আছে, ফিজিক্সে দেখবে ফ্ল্যাট কোশ্চেনের থেকে একটু কনসেপ্ট মিশ্রিত কোশ্চেন থাকে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে তোমরা কাত হয়ে যাও। তাহলে এই কনসেপ্ট যতক্ষণ তুমি বুঝতে পারবে, যতক্ষণ কনসেপ্টটা তোমার ক্লিয়ার না হবে তত সময় পড়তে হবে। কনসেপ্ট একবার বুঝে গেলে যেভাবে কোশ্চেন ঘুরিয়ে দিক তুমি কিন্তু পরীক্ষা হলে উত্তর করে আসতে পারবে। মাথায় রাখতে হবে ফিজিক্যাল সায়েন্স অবশ্যই কনসেপ্টটাকে ধরে রাখার। ঠিক আছে, কোশ্চেন আমরা যে কটা প্র্যাকটিস করি না কেন আমরা চেষ্টা করি এই বিষয়টা বুঝে নাও, এই ধরনের কোশ্চেন যদি আসে তোমার যাতে ভুল না হয়। ঠিক আছে, সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।